হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটাকে রিভিশন করা লাস্ট মুহূর্তে খুব দরকার। সেই জন্য এই ক্লাসটা আজকে আমরা একটু রিভিশন করে নেব। RDA 2020-তে যেই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে আর একবার জিস্ট যেটা টোটাল রিকোয়ারমেন্টসের সেটা আমরা দেখে নেব। তাহলে ক্লাসটা স্টার্ট করি আজকে। দেখো, প্রথমেই কি বলছে, RDA ডকুমেন্টেশন থেকেই পুরো নেওয়া এটা। দেখো, প্রথমে কিছু ডেফিনেশনস আছে যেগুলো আমাদের জানাটা খুব দরকার। সেটা হলো অ্যাভারেজ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ANR অর এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট EAR। ঠিক আছে, হোয়াট ইজ দিস ANR অর EAR? এটা হচ্ছে ভ্যালু reference to the average median daily nutrient intake level of healthy individual in a particular life stage and gender group। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হলো অ্যাভারেজ ভ্যালু একটা হেলদি ইন্ডিভিজুয়াল গ্রুপের পার্টিকুলার লাইফস্টাইল এবং জেন্ডার নিয়ে। এই EARটা কিসে লাগে কাজে? না, RDA এর ক্যালকুলেশনে কাজে লাগে। এটা একটা ফান্ডামেন্টাল ভ্যালু যেটাকে এভ্যালুয়েট করে আমরা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কি পপুলেশনের সেই পার্টিকুলার গ্রুপটায় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। এটা মিল প্ল্যানিংয়েও কাজে লাগে। নেক্সট বলছে কি, রেকমেন্ডেড নিউট্রিয়েন্ট ইনটেক or recommended dietary allowance, যেটাকে বলে RDA। RDA value is derived from the EAR as the mean plus 2 standard deviations of the distribution of nutrient requirement। তাহলে RDA আমরা কি করে পাই? না, EAR এর সাথে দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা মিন করি তাহলে যে ভ্যালুটা হয় সেটাই হলো RDA। দিস ভ্যালু রেফার্স টু দ্য dietary nutrient intake level of nearly all healthy individuals of a particular stage and particular gender। ঠিক আছে, এইটা হলো ডেইলি ডায়েটারি নিউট্রিয়েন্ট ইনটেকের মাপ। RDA is intended for the purpose of supervised supplementation in deficient individuals or conditions। এটা ডেফিশিয়েন্ট ইন্ডিভিজুয়ালসদের মধ্যে সাপ্লিমেন্টেশন দরকার কি দরকার না সেটা দেখার জন্য কাজে লাগে। এরপর বলছে কি, আপার নিউট্রিয়েন্ট লেভেল, যেটা UNLO বলা হয়, অথবা টলারেবল আপার লেভেল TULO বলা হয়। এটা কি বলছে? না, রেফার্স টু দ্য হাইয়েস্ট ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল দ্যাট ইজ লাইকলি টু পোজ নো রিস্ক অফ অ্যাডভার্স হেলথ এফেক্ট টু অলমোস্ট অল ইন্ডিভিজুয়াল ইন দ্য জেনারেল পপুলেশন। এটা হলো একটা নিউট্রিয়েন্টের আপার লেভেল, যতটা অবধি কোনো রিস্ক ছাড়া সেই নিউট্রিয়েন্টটাকে আমাদের বডি ইনটেক করতে পারে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে না অ্যাডিকুয়েট ইনটেক অর AI বা সেফ ইনটেক যেটাকে বলছে। দিস ভ্যালুস আর ইউজড ওয়েন EAR অর RDA ক্যানট বি ডিটারমিন্ড। এই AI ভ্যালু বা অ্যাডিকুয়েট ইনটেক ভ্যালু কাদের জন্য? না, যাদের আমরা EAR বা RDA কোনোটাই আমরা ক্যালকুলেট করতে পারবো না। AI ইজ দ্য রেকমেন্ডেড অ্যাভারেজ ডেলি ইনটেক লেভেল বেসড অন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট, এবং এই ভ্যালুটা আমরা সাধারণত অবজারভেশন আর এক্সপেরিমেন্ট দিয়ে রেজাল্ট যেটা পাই সেটাই সাধারণত ধরা হয়। নেক্সট কি বলছে, লোয়ার রেফারেন্স নিউট্রিয়েন্ট ইনটেক অর লোয়ার থ্রেশহোল্ড ইনটেক LTI। ঠিক আছে, এটা বলছে রেফার্স টু দ্য ভ্যালু ডিরাইভ ফ্রম দ্য EAR and is calculated as -2 standard deviation of distribution required। এইটার মানেটা কি? না, regular intake of this level of nutrient will lead to deficiency status। এই লোয়ার থ্রেশহোল্ড ইনটেক হলো এমন একটা ভ্যালু যেই লেভেলে নিলে নিউট্রিয়েন্টটা আমাদের কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে, মানে এই লেভেলটার উপরে আমাদের নিউট্রিয়েন্টটাকে নিতে হবে। নেক্সট হচ্ছে, দেখো বলছে আমরা কিছু
কমন টার্মস যেটা আরডিএতে বা ডায়েটারি অ্যালাওয়েন্সে ক্যালকুলেশন অ্যান্ড অল সব কিছুতে পাই, সেগুলো দেখে নিই। ফার্স্টেই হচ্ছে বিএমআর। বিএমআর কি? বেসাল মেটাবলিক রেট। এইটা কি? দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু মেনটেন লাইফ অ্যাট কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্ট ইন আ থার্মোনিউট্রাল এনভায়রনমেন্ট আফটার 12 to 14 hours রেস্ট। তাহলে বিএমআরটা কি বলছে না, এটা একটা মিনিমাম এনার্জি যেটা নিজেদের লাইফ মেনটেন করার জন্যে দরকার। কখন না, যখন 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং করে থার্মোনিউট্রাল একটা এনভায়রনমেন্টে বডি ফিজিক্যাল এবং মেন্টালি রেস্ট করছে, তখন যেই মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা হলো বিএমআর। অ্যাকাউন্টস ফর 60 to 70% অফ ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। এই বিএমআর হলো ডেইলি আমাদের যে এনার্জির এক্সপেন্ডিচার হয় সেটা 60 থেকে 70%। মেজার্ড আন্ডার স্ট্রিক্ট বেসাল কন্ডিশনস। খুব স্ট্রিক্ট কন্ডিশনে কিন্তু এটাকে মেজার করতে হয়, যেরকম এখানে লেখাই ছিল ফার্স্ট স্টেটমেন্টে 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং থাকতে হবে, থার্মোনিউট্রাল এনভায়রনমেন্ট থাকতে হবে এবং ফিজিক্যাল এবং মেন্টাল রেস্ট থাকতে হবে। কোনো রকম স্ট্রেস বা কোনো রকম হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলেও কিন্তু বিএমআর ক্যালকুলেট করা যায় না। ICMR 2020 expert group recommends reducing the FAO or WHO or UNU based BMR estimated by approximately 10% for male and 9% for female। দেখো এই স্টেটমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমাদের কিন্তু মনে রাখা দরকার যে FAO আর WHO বা UNU এর যেই বিএমআরের মাপ, আমাদের ICMR কিন্তু সেই মাপের থেকে কম ধরে ইন্ডিয়ানদের বিএমআর। কারণ সেটা কত কম না, 10% মেলের জন্য আর 9% ফিমেলের জন্য কম। এবং এই যে কারেক্টেড ভ্যালুটা, সেটাকে আমরা পরে ইন্ডিয়ানদের নিউট্রিয়েন্ট ইনটেক করতে যা যা লাগে, TEE, TER, এইগুলো সব ক্যালকুলেট করতে ইউজ করি। এবারে দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে এই 10% রিডাকশানটা কেন, ওয়ার্ল্ডে যেটা বিএমআরের ভ্যালু ধরা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের, কেন তার থেকে 10% কি 9% কম ধরা হবে? সেটা হচ্ছে, দেখো, ওয়াই ইজ ইন্ডিয়ান বিএমআর লোয়ার। প্রথমেই হলো স্মল বডি সাইজ অ্যান্ড লিন বডি মাস ইন ইন্ডিয়ান মেন অ্যান্ড ওমেন কম্পেয়ার টু ওয়েস্টার্ন রেফারেন্স। এই যে হু বা FAO, এটা তো ওয়েস্টার্ন একটা স্ট্যান্ডার্ডের দেখে করা। ওয়েস্টার্ন পিপলদের যেই বডি সাইজ এবং তাদের যে লিন বডি মাস, দুটোই কিন্তু আমাদের ইন্ডিয়ানদের থেকে বেশি, তাই আমাদের বিএমআরটা লো করতে হয়। 2 হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট আমাদের এখানে, যেখানে লোয়ার থার্মো রেগুলেটরি এনার্জি এক্সপেন্ডিচার। যেহেতু আমাদের ট্রপিক্যাল ক্লাইমেট এক্সট্রিম ক্লাইমেট নয়, তাই আমাদের বডিকে কম থার্মো রেগুলেশন করতে হয়। খুব হিটও নেই, আবার খুব কোল্ডও টেম্পারেচার নয়, যার জন্যে যেই থার্মাল রেগুলেশন, বডিকে যেই টেম্পারেচার নিজেকে মেনটেন করার জন্য যে রেগুলেশন বা এনার্জি এক্সপেন্ডিচার করতে হয়, সেটা ইন্ডিয়ানদের মধ্যে কম করতে হয়। যদি খুব ঠান্ডার দেশ হতো তাহলে বেশি এনার্জি ইউজ করতে হতো বডিকে হিট রাখার জন্য, আবার খুব হিটের দেশ হলেও বডিকে কুল করার জন্য এক্সপেন্ডিচার করতে হতো। বাট যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট ইন্ডিয়াতে, এই যে থার্মো রেগুলেশনের জন্য যে এক্সপেন্ডিচার, সেটা আমাদেরকে কম করতে হয়। 3 এথনিক অ্যান্ড জেনেটিক ডিফারেন্স থাকে। লোয়ার রেস্টিং মেটাবলিজম অ্যাট সেম বডি ওয়েট। আমাদের যেই জেনেটিক বা এথনিক যেই ডিফারেন্স ওয়েস্টার্ন পপুলেশনের জন্য, সেটাতেও দেখা যায় কি না আমাদের মেটাবলিক রেট তাদের থেকে অনেক কম, রেস্টিং মেটাবলিক রেট। 4 বলছে হ্যাবিচুয়াল ডায়েট। ঠিক আছে, আমরা যে ডায়েটটাই ফলো করি সেটাও কিন্তু আমাদের এনার্জি এক্সপেন্ডিচারকে অনেকটা এফেক্ট করে। কি বলছে? হ্যাবিচুয়াল ডায়েট, হাই কার্বোহাইড্রেট, লো প্রোটিন মে অলসো ইনফ্লুয়েন্স এনার্জি মেটাবলিজম।
ঠিক আছে, এই কারণগুলোর জন্য ওই যে 10% ইন মেন আর 90% ইন ওমেন রিডাকশন এটা করা হয়েছে। এবারে বলছে বিএমআর এর পর কি আরএমআর। আরএমআর কি রেস্টিং মেটাবলিক রেট, সিমিলার টু বিএমআর বাট লেস স্ট্রিক্ট ইন মেজারিংমেন্ট কন্ডিশন। ঠিক আছে, এই বিএমআর যেহেতু এত স্ট্রিক্টলি কন্ডিশন মেনটেন করে করতে হয়, সবসময় বিএমআর মেজার করাটা প্রবলেম্যাটিক হয়ে যায়, তখন এই আরএমআর বা রেস্টিং মেটাবলিক রেটটা কিন্তু ইউজ করা হয় বিএমআরের জায়গায়, কারণ এটা লেস স্ট্রিক্ট। কীভাবে লেস স্ট্রিক্ট? 3 থেকে 4 ঘন্টা ফাস্টিং থাকলেই হয়, রেস্ট থাকতে হয়, বাট একদম বেসেল রেস্ট, মানে একদম ফিজিক্যাল মেন্টালি জিরো স্ট্রেসড থাকার প্রয়োজন হয় না। আর থার্মো নিউট্রাল এনভায়রনমেন্টেরও সবসময় দরকার হয় না। ইউজুয়ালি 10 to 20% হায়ার দ্যান বিএমআর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আরএমআর হলো 10 to 20% বিএমআর থেকে বেশি। মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন ক্লিনিক্যাল অ্যান্ড রিসার্চ ইউজ। এইটা কিন্তু বেশি প্র্যাকটিক্যাল আরও, এবং ক্লিনিক্যাল আর রিসার্চ ইউজে এইটাই বেশি ইউজ হয়। নেক্সট বলছে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার অর টিইই, দ্য টোটাল ডেলি এনার্জি স্পেন্ট বাই অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, টোটাল এনার্জি টিইই কি, যে সারা দিনে একটা ইন্ডিভিজুয়াল কতটা এনার্জি ইউজ করছে। কম্পোনেন্টস কি এর, বিএমআর বা আরএমআর এর যেটা টোটাল এনার্জি এক্সপেন্ডিচারের 3টে কম্পোনেন্ট। ঠিক আছে, সেই 3টে কম্পোনেন্ট কি না, বিএমআর অথবা আরএমআর, থার্মাল এফেক্ট অফ ফুড আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সপেন্ডিচার, এনার্জি এক্সপেন্ডিচার। এই বিএমআর আর আরএমআর হলো টোটাল এনার্জি এক্সপেন্ডিচারের 60 থেকে 70%, থার্মাল এফেক্ট অফ ফুড বা টিইএফ হলো 10%, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যেই এনার্জি এক্সপেন্ডিচার সেটা হলো 15 থেকে 30%। এটা কিন্তু অনেক সময় আমাদের কোয়েশ্চেনে আসতে পারে, একটু এটা মনে রাখবে। ঠিক আছে, এছাড়াও টিইই আর কীভাবে ক্যালকুলেট করা যায় না, এই একটা ফর্মুলা আছে, টিইই ইজ ইকুয়াল টু বিএমআর ইন্টু পিএএল আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়েও কিন্তু টিইই ক্যালকুলেট করা যায়। এবারে আমরা বিএমআর তো জানি কি, পিএএলটা কি সেটাও আমরা দেখে নেব। তো প্রথমে আমরা যেটা দেখব, দেখো টিইএফ বা থার্মাল এফেক্ট অফ ফুড, এই যে 10% আমাদের এক্সপেন্ডিচার লাগে থার্মাল এফেক্ট অফ ফুডে, সেটা কি না, প্রথম থার্মাল এফেক্ট অলসো কল্ড ডায়েট ইনডিউসড থার্মোজেনেসিস অর স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এই দুটো নামেও কিন্তু এদের এই টিইএফকে জানা হয়। It is the increase in energy expenditure above BMR that occurs after eating due to digestion, absorption, transport, metabolism and storage of nutrient. এই টিইএফটা হলো আমরা খাচ্ছি থেকে নিউট্রিয়েন্ট ডাইজেস্ট হচ্ছে, সেখান থেকে অ্যাবসর্ব হচ্ছে, বডিতে ট্রান্সপোর্টেশন হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, এবং নিউট্রিয়েন্টের যে স্টোর হচ্ছে, এই খাওয়া থেকে বডিতে নিউট্রিয়েন্ট স্টোর হওয়া অবধি যতটা কাজ হয়, তার জন্যে যেই এনার্জিটা লাগে আমাদের বডির, সেটা হচ্ছে থার্মাল এফেক্ট অফ ফুড। কন্ট্রিবিউটস টু 10%, আমরা আগেই দেখলাম যে টিইর 10%-এ কন্ট্রিবিউট করছে। ঠিক আছে, মিক্সড ডায়েটে ভ্যারিস উইথ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট অনুযায়ী ভ্যারি করে কি না, প্রোটিনের হচ্ছে 20 to 30% অফ ইটস এনার্জি। ঠিক আছে, টিইএফ তাহলে সবথেকে বেশি কার, প্রোটিনের। ঠিক আছে, তার এনার্জি 20 থেকে 30% টিইএফে লাগে, কার্বোহাইড্রেটের 5 থেকে 10%, আর ফ্যাটের 0 to 3%। এইটা কিন্তু তোমরা ভ্যালুগুলো একটু দেখে নিতে পারো, মুখস্থ করতে পারো, থার্মাল এফেক্ট অফ ফুডের টিইএফ ভ্যালুগুলো। তারপরে বলছে কি টিইআর, আমরা টোটাল এনার্জি এক্সপেন্ডিচার দেখলাম, এরপর কি টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট কি, আর যতটা এক্সপেন্ডিচার হচ্ছে বা খরচা করছি দেখছি, সেই থেকেই আমরা কতটা দরকার সেটাও আমাদেরকে বুঝতে হবে। দ্য অ্যামাউন্ট অফ ডায়েটারি এনার্জি নিডেড টু ব্যালেন্স
টোটাল এনার্জি এক্সপেন্ডিচার ফর মেনটেনিং হেলথ, বডি সাইজ, বডি কম্পোজিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি রিকোয়ারমেন্টটা আমাদের কি না, এই যে টিইই এইটাকে মেনটেন করার জন্য যেটা এনার্জি আমাদেরকে ইনটেক করতে হচ্ছে সেটাই হলো টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট। কারণ না হলে আমাদের বডি মেনটেন করতে পারবে না নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলো, বডি কম্পোজিশন বলো, মেটাবলিজম কিছু। এই টিইআর তাহলে কি অলমোস্ট ইকুয়াল টু টিইই, ঠিক আছে, নট ইকুয়াল, ঠিক আছে, অলমোস্ট ইকুয়াল উইথ অ্যাডজাস্টমেন্ট ফর গ্রোথ, প্রেগনেন্সি, ল্যাকটেশন অ্যান্ড ইলনেস। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিজের বডির গ্রোথের অনুযায়ী, প্রেগনেন্সি কন্ডিশনে, ল্যাকটেশন কন্ডিশনে, ইলনেসে, ঠিক আছে, এল্ডারলি কন্ডিশনে। কিন্তু টোটাল এনার্জি এক্সপেন্ডিচার ইজ অলমোস্ট ইকুয়াল, টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট ইজ অলমোস্ট ইকুয়াল টু টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। তারপর হচ্ছে PAL অর ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। আমরা এখনই একটা ফর্মুলা দেখেছিলাম টোটাল এনার্জি এক্সপেন্ডিচারকে ক্যালকুলেট করার জন্যে, যে BMR ইন্টু PAL করলে আমরা TE পাই। ঠিক আছে, এইখানে তাহলে সেই PALটা কি সেটা দেখব। এখানে দেখো বলছে রেশিও অফ টোটাল এনার্জি এক্সপেন্ডিচার বাই BMI। এইভাবেও আমরা ইউজ টু এক্সপ্রেস এনার্জি স্পেন্ট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটিভ টু বেসাল নিডস। এটা কি না, বেসাল নিডসের অনুযায়ী কতটা আমাদের এনার্জি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা স্পেন্ড করছি। ঠিক আছে, ক্যাটাগরি এর 3টে। সেডেন্টারি যারা, তাদের জন্য ICMR অনুযায়ী 1.4 হচ্ছে PAL ভ্যালু, মডারেটদের 1.8, হেভিদের 2.30। এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করলে ভালো হয়। নেক্সট বলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল আমরা দেখলাম, এরপর PAR আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। এটা কি না, রেশিও অফ এনার্জি কস্ট অফ আ স্পেসিফিক অ্যাক্টিভিটি বাই BMR। এটা হলো একটা স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটি, সেটাকে যদি আমরা BMR দিয়ে ডিভাইড করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে PAR, used to calculate energy cost of different activity। এটা কিসের জন্য লাগে না, অ্যাক্টিভিটি নানা রকম করতে কতটা এনার্জি লস হচ্ছে এটা কিন্তু সেটাতে বোঝায়। It is averaged over 24 hours to compute with PAL। PAL এর সাথে PAR এর রিলেশন বোঝানোর জন্যে 24 আওয়ার্স ধরে এটাকে ক্যালকুলেট করতে হয়। তাহলে PAL is equal to average of PAR over 24 hours। ঠিক আছে, helps in diet planning and estimating activity wise energy expenditure। এই PARটা আমাদের দরকার হয় এনার্জি এক্সপেন্ডিচার মেজার করার জন্যে আর ডায়েট প্ল্যানিং করার জন্যে। এই PAR এরও না ভ্যালু কিছু আছে যেটা আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, আমি করে দিচ্ছি এখানে মেনশন। দেখো, সেডেন্টারি ওয়ার্কার্সদের জন্য এটা 1.3, ঠিক আছে, সরি, নেক্সট মডারেট ওয়ার্কারদের জন্য এটা 2.5, আর হেভি ওয়ার্কার্সদের জন্য এটা 4.1। ঠিক আছে, এইগুলো হচ্ছে PAR এর ভ্যালু। নেক্সট বলছে ইন্ডিয়ান রেফারেন্স ম্যান আর ওমেন। তো এটা আমরা সবাই জানি, ইন্ডিয়ান রেফারেন্স ম্যান কি 19 থেকে 39 ইয়ার্স এজ হতে হবে, 65 কেজি বডি ওয়েট হতে হবে, 1.77 মিটার হাইট হতে হবে এবং BMI তার 20.75 BMI। রেফারেন্স ওমেন কি না, সেম 19 থেকে 39 ইয়ার্স এজ, কিন্তু নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং হলে হবে না। 50 যে নয়, নট হবে না, যে নয় তাকেই আইডিয়াল ধরা হচ্ছে। 55 কেজি তার বডি ওয়েট হবে, 1.62 মিটার হাইট উইথ সেম BMI 20.75। এইটা হলো আইডিয়াল রেফারেন্স ম্যান আর রেফারেন্স ওমেন। এদের উপর
রেফারেন্স, এদেরকে রেফারেন্স নিয়ে আমাদের পুরো RDA চার্ট বানানো হয়। তো দেখো এখানে একটা সামারি আছে RDA চার্টের, সেটা আমরা দেখে নেব। প্রথমেই কি বলছে যে অ্যাডাল্ট মেন আর অ্যাডাল্ট ওমেনের বডি ওয়েট দেখো, আমরা দেখলামই 65 মেনের আর 65 মেনের আর ওমেনের 55। তো সেই অনুযায়ী প্রোটিন রিকোয়ারমেন্ট কত? অ্যাডাল্টের 54, ওমেনের 46। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে এই প্রোটিন রিকোয়ারমেন্টটা হয়ে যায় +10, ঠিক আছে? তো অলমোস্ট +10 জেস্টেশনাল ওয়েট গেন হলে প্রথম ট্রাইমেস্টারে এটা হয়ে যায় 55.5, আর তার থার্ড ট্রাইমেস্টারে হয়ে যায়, এটা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে যায় 55.5, আর থার্ড ট্রাইমেস্টারে এই প্রোটিন রিকোয়ারমেন্টটা হয়ে যায় 68। তো এটা হয়তো মনে রাখতে অতটা দরকার হবে না, বেশি মনে রাখার আমাদের কয়টা দরকার, সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাডিশনাল যেটা দরকার সেটা দেখো এখানে লেখাই আছে 9.5 গ্রাম পার ডে অ্যাডিশনাল দরকার নর্মালের থেকে, আর থার্ড ট্রাইমেস্টারে সেই অ্যাডিশনালটা 22 গ্রাম পার ডে। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে দেখো ল্যাকটেশনে তোমার সিমিলারলি প্রথম 6 মাসে এই অ্যাডিশনাল যেটা সেটা তোমার নর্মালের থেকে 17 গ্রাম পার ডে অ্যাডিশনাল এনার্জি লাগছে, 17 গ্রাম পার ডে অ্যাডিশনাল এনার্জি লাগছে, এবং লাস্ট 6 মাসে এই অ্যাডিশনাল এনার্জিটা 13 গ্রাম পার ডে লাগছে। টোটালের ক্ষেত্রে হচ্ছে প্রথম 6 মাসে 63 আর লাস্টের 6 মাসে 59। এইটা বেশি মেনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাছাড়া বাকিগুলো তোমরা করতে পারো, অতটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার মধ্যে থেকে আসে না। মেনলি যেটা আসবে তোমরা ইনফ্যান্টদেরটা মুখস্থ করে নিতে পারো 0.40 প্রথম 6 মাসে আর 1.23 নেক্সট 6 মাসে। আর যেটা প্রোটিনের রিকোয়ারমেন্ট মেনলি সেইগুলো টোটাল প্রোটিনের যেই রিকোয়ারমেন্ট সেইগুলো করলেই হবে। যেরকম বয়েজদের 10 থেকে 12 বছরে 32 গ্রাম লাগে, মেয়েদের 33 গ্রাম লাগে, 13 থেকে 15 বছরে ছেলেদের 45 গ্রাম লাগে, মেয়েদের 43 গ্রাম লাগে। আবার 15 থেকে 18 বছরে ছেলেদের 55 গ্রাম লাগে, সেখানে মেয়েদের 46 গ্রাম লাগে। এটা দেখো অলমোস্ট এই দুটো ভ্যালু কিন্তু কি অলমোস্ট তোমার অ্যাডাল্টের কাছাকাছি। এরপর কি আসছে? প্রোটিনের পর ডায়েটারি ফাইবার তোমার সেডেন্টারি ওয়ার্কার্সদের জন্য 30, মডারেটের সেটা হয়ে যায় 40, আর হেভি ওয়ার্কার্সদের জন্য সেটা হয়ে যায় 50। সিমিলারলি ওমেনদের সেডেন্টারি ওয়ার্কার্সের 25 লাগছে, মডারেট ওয়ার্কার্সদের সেটা 30 ডায়েটারি ফাইবার লাগছে, আর হেভি ওয়ার্কার্সদের 40 লাগছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মোটামুটি রেফারেন্স যেই স্ট্যান্ডার্ডগুলো সেগুলো একটু মুখস্থ রাখাটা দরকার। তারপর বাকিগুলো না করলেও হবে। প্রেগনেন্ট আর ল্যাকটেটিং ওমেনে তো অ্যাজ ইউজুয়াল যেই তোমার সেডেন্টারি না হেভি না মডারেট ওমেনের মধ্যে এই 25, 30 আর 40 লাগছে। নেক্সট যেটা হচ্ছে ক্যালসিয়ামে তোমার অ্যাডাল্টের দেখো 1000 করে ক্যালসিয়াম লাগে টিল ইউ আর প্রেগনেন্ট, ঠিক আছে? ল্যাকটেশনে শুধু সেটা 1200 হয়ে যায়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মোটামুটি দেখো আমাদের এখানে আসছে কি 13 থেকে 15 বছর বয়স থেকেই কিন্তু আমাদের 1000 করে ক্যালসিয়াম লাগছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। থ্রু আউট লাইফ শুধু ল্যাকটেশনের সময় এর রিকোয়ারমেন্ট একটু বেড়ে যায়। ম্যাগনেসিয়াম ছেলেদের ক্ষেত্রে লাগে 440 mg per day,
ফিমেলের ক্ষেত্রে লাগে 370 mg পার ডে, প্রেগনেন্সিতে এটা হয়ে যায় 440 mg পার ডে, আর ল্যাকটেশনে 400 mg পার ডে। ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে নর্মালি ছেলেদের যেটা লাগে, আয়রনটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, স্পেশালি ওমেন ল্যাকটেটিং আর প্রেগনেন্টে। তো আমরা দেখি ছেলেদের লাগে 19, অ্যাডাল্ট ওমেনের সেটা লাগে 29, আর প্রেগনেন্সিতে সেইটা হয়ে কমে হয়ে যায় 27, যেহেতু পিরিয়ডে বা মেনস্ট্রুয়েশনে ব্লাড আয়রন লস হয় না, কমে যায় ভ্যালু। ল্যাকটেশনেও সেম 23 হয়ে যায়। কিন্তু দেখো সবথেকে মেন আমাদের আয়রনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো, দেখো আমরা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকি, গার্লসদের 13 to 15 ইয়ার্স হয় যখন, তখন কিন্তু সবথেকে বেশি আয়রন রিকোয়ারমেন্ট হয়, এবং আরডিএটাও কিন্তু এদের সবথেকে বেশি, কি না 30। ঠিক আছে, এদের আরডিএটা কি 30 mg পার ডে লাগে, এবং 16 থেকে 17 বছরে সেটা 32 mg পার ডে লাগে। তো এই 13 থেকে 18 বছরের ভ্যালুটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ইন রিগার্ডিং অফ আয়রন। ঠিক আছে। নেক্সট হচ্ছে জিঙ্কের ভ্যালু। জিঙ্ক তোমরা মোটামুটি ওই 13 থেকে 14 রেঞ্জেই অ্যাডাল্টদের মধ্যে থাকে। এটা তোমরা যদি চাও ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে পারো। শুধু জেনে রাখবে মেলদের কিন্তু বেশি লাগে, জিঙ্কের ভ্যালু অলমোস্ট 17 লাগে। ঠিক আছে, ওমেনদের রিলেটিভলি কম লাগছে। আয়োডিনের ক্ষেত্রে দেখো নর্মাল সময়ে ছেলে মেয়ে দুজনকারই 140 লাগে, যেটা প্রেগনেন্সিতে বেড়ে 220 হয়ে যায়, আর ল্যাকটেশনে 280 হয়ে যায়। ঠিক আছে, আয়োডিনের মাপ। তাছাড়া মোটামুটি তুমি একটা অ্যাডাল্ট এজে যখন পৌঁছাবে 13 বছর বয়স থেকে 140 করেই আয়োডিন লাগে। নেক্সট হচ্ছে থায়ামিন। থায়ামিনেরও দেখো একটা কমপ্লেক্স ভ্যালু আছে, সেডেন্টারি, মডারেট আর হেভিদের আলাদা। মেল যদি সেডেন্টারি হয় তার থায়ামিন লাগে 1.4, মডারেটে 1.8, আর হেভিতে 2.3 mg পার ডে। ওমেনদের ক্ষেত্রে 1.4, কিন্তু মডারেটে একটু কমিয়ে ছেলেদের থেকে 1.7, আর হেভিতেও একটু কমিয়ে ছেলেদের থেকে 2.2। ওমেনদের প্রেগনেন্সি আর ল্যাকটেশনে সেম অ্যাভারেজ ওই 2 থেকে 2.1 অবধি কিন্তু থায়ামিন লাগে। নেক্সট হচ্ছে রাইবোফ্ল্যাভিন। রাইবোফ্ল্যাভিন অ্যাডাল্টের সেডেন্টারির লাগে 20 mg, মডারেটে 25 এবং হেভির 32। সেইখানে 2 mg, মডারেটে 2.5 mg এবং হেভিতে লাগছে 3.2। এইটারই মেয়েদের একটু কম লাগে, 2 এর জায়গায় 1.9 mg লাগে সেডেন্টারিদের, 2.5 এর জায়গায় 2.4 mg লাগে মডারেটের, আর হেভিদের লাগে 3.2 এর জায়গায় 3.1। ঠিক আছে। নেক্সট এই প্রেগনেন্সিতে লাগে সেটা 2.7, আর ল্যাকটেশনের প্রথম 6 মাস 3, নেক্সট 6 মাস 2.9। নেক্সট নায়াসিনের ক্ষেত্রে দেখো সেডেন্টারিদের 14 মেলে, মডারেটদের 18 আর হেভিদের 23। ফিমেলের ক্ষেত্রে সেডেন্টারিদের 11, মডারেটদের 14 এবং হেভির 18। প্রেগনেন্সিতে সেটা লাগে 13 আর ল্যাকটেশনে 16। ঠিক আছে, এই নায়াসিনটা কিন্তু নায়াসিনের পরে কি ভিটামিন B6, এইটা
অ্যাডাল্টের সেডেন্টারিতে লাগে 1.9, মডারেটে 2.4 আর হেভি 3.1। ফিমেলদের ক্ষেত্রে সেডেন্টারিতে 1.9 লাগে, মডারেটেও 1.9ই লাগে আর হেভিতে 2.4 লাগে। প্রেগনেন্সিতে 2.3 লাগে, এটা ল্যাকটেশনে 2.16 আর লেটারে 2.07। এরপর হচ্ছে ফোলেট। ফোলেটটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? রিগার্ডিং আয়রনও যেরকম খুব ইম্পর্ট্যান্ট, ফোলেটও কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে। ঠিক আছে, নর্মালি ছেলেদের কত লাগে? 300 লাগে ফোলেট মিউগ্রাম পার ডে, মহিলাদের 220 মিউগ্রাম পার ডে। কিন্তু প্রেগন্যান্সির সময় ফিমেলের লাগে 570 মিউগ্রাম পার ডে। এই অ্যাডিশনালটা কেন লাগে আমরা সবাই জানি, বেবির গ্রোথের জন্য খুব দরকার। এবং ল্যাকটেশনের সময়ও এটা লাগে 330 মিউগ্রাম পার ডে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো বাকি অ্যাডোলেসেন্ট পিরিয়ডেও কিন্তু মেয়েদের যেই ফোলেট বা ফলিক অ্যাসিডের চাহিদাটা অনেকটাই বেশি লাগে। 13 থেকে 15 বছর বয়সে এটা 285 মিউগ্রাম পার ডের মতন লাগে, আবার 15 থেকে 17 বছর বয়সে 340 মিউগ্রাম পার ডে লাগে। তো ফোলেটের ক্ষেত্রে কিন্তু এই দুটো ভ্যালুও একটু দেখে নিতে হবে আমাদের। ভিটামিন B12 দেখো, মোটামুটি তোমার 4 বছর বয়স হয়ে যাওয়ার পর থ্রু আউট, ঠিক আছে, থ্রু আউট কিন্তু 2.2 মিউগ্রাম পার ডে ভিটামিন B12 লাগে, এক্সেপ্ট প্রেগনেন্সিতে ঠিক আছে, এখানে মোটামুটি 4 বছর হয়ে যাচ্ছে, তারপর থেকে পুরোটাই দেখো তুমি 1 থেকে 3 বছর অবধি 1.2 লাগছে, তারপরেই 4 বছর চমনি হয়ে যাচ্ছে বাচ্চা, 2.2 লাগছে থ্রু আউট ভিটামিন B12। শুধু প্রেগনেন্সিতে এটা বেড়ে যাচ্ছে 2.45 আর ল্যাকটেশনে আরও বেড়ে দাঁড়াচ্ছে 3.2। ঠিক আছে, নেক্সট ভিটামিন সি এর ক্ষেত্রে ছেলেদের লাগে কত না 80 mg আর মেয়েদের 65 mg। সেই ভিটামিন সি এর পরিমাণটা প্রেগনেন্সিতে বেড়ে লাগে 80 আর ল্যাকটেশনে 115। ঠিক আছে, ভিটামিন এ ছেলেদের ক্ষেত্রে 1000 লাগছে মিউগ্রাম পার ডে, মেয়েদের ক্ষেত্রে 840 মিউগ্রাম পার ডে। প্রেগনেন্সিতে বেড়ে সেটা 900 হয়, ল্যাকটেশনে বেড়ে 950 হয়। এইটার দেখো একটা, এই ভ্যালুর তোমরা যদি দেখো মেলের মোটামুটি 16 বছর বয়স থেকেই কিন্তু 1000 লাগতে শুরু করে দেয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভিটামিন ডি এর ক্ষেত্রে থ্রু আউট লাইফ আফটার ফার্স্ট ইয়ার, ঠিক আছে, প্রথম বছরের প্রথম 12 মাস 400 লাগছে, তারপর থেকে থ্রু আউট লাইফ কিন্তু আমাদের ভিটামিন ডি লাগছে 600 IU পার ডে। তো এই হচ্ছে একটা জিস্ট বা সামারি অফ RDA রিকোয়ারমেন্টস। যেইগুলো আমি অরেঞ্জে মার্ক করেছি সেইগুলোকে কিন্তু মেনলি মনে রাখার চেষ্টা করবে, বাকি যেগুলো হাইলাইটেড আছে সেইগুলো অবশ্যই। তাছাড়া বাকিগুলো ভ্যালু যদি মুখস্থ করতে পারো তো ভালো,
আর না করলেও খুব একটা আশা করি প্রবলেম হবে না। নেক্সট বলছে ডায়েটারি নিউট্রিয়েন্ট রেকমেন্ডেড ফর দ্য এল্ডারলি ইন ইন্ডিয়া। এবারে এল্ডারলিদের তো আমরা এই যে গ্রাফটা দেখলাম তাতে কোথাও ছিলই না, তাই এল্ডারলিদের জন্য একটা আলাদা চার্ট করা আছে আরডি এর ডকুমেন্টেশনে। কি বলছে না, মেন অ্যাবভ 60 এদের এনার্জি রিকোয়ারমেন্ট 1700 আর ওমেনের 1500। ডায়েটারি ফাইবার লাগে মেনের 30, ফিমেলের 25। প্রোটিন এদের লাগে দেখো RDA 24, 46 নর্মাল অ্যাজ রেফারেন্স। ভিটামিন A 1000 লাগে, 840 লাগে, এটাও কি না রেফারেন্সের সমানই লাগছে। থায়ামিনের ক্ষেত্রে দুজনাকারই কিন্তু 1.4 mg করে লাগে। রাইবোফ্লাভিনে লাগে 2 mg ছিল পুরুষের, 1.9 mg মহিলাদের। নায়াসিন লাগে 14 আর মহিলাদের লাগে 11। ভিটামিন সি লাগে 80 করে আর মহিলাদের 65। ভিটামিন B6 দুজনাকারী ক্ষেত্রে 1.9। ফোলেট লাগে 300 করে মেলে, 200 লাগে ফিমেলে। ভিটামিন B12 দুজনাকারী ক্ষেত্রে 2.2ই লাগে। ঠিক আছে। ভিটামিন ডি দুজনাকার ক্ষেত্রে 800 লাগে। এই ক্ষেত্রে আমরা নর্মালি কি দেখেছিলাম যে ঠিক আছে। ভিটামিন ডি দেখো দুজনাকারী ক্ষেত্রে 800 লাগছে। আমরা কি দেখেছিলাম সাধারণত ভিটামিন ডি লাগে আমাদের কত 600 করে, কিন্তু সেটা বড়দের মধ্যে কি 800 লাগছে। তাহলে কি হচ্ছে ভিটামিন ডিটা ইনক্রিজ করছে, কারণ কি যেহেতু বোন ডেন্সিটি মেনটেন করতে হবে। ক্যালসিয়ামও দেখো 1000-এর জায়গায় বেড়ে 1200। আমরা কি দেখেছিলাম ক্যালসিয়াম একমাত্র ল্যাকটেশন পিরিয়ডে 1200 লাগে, কিন্তু 7 বছরের ঊর্ধ্ব হয়ে গেলেও এটা 1200 কিন্তু লাগে, কারণ সেম বোন ডেন্সিটি মেনটেন করতে হবে। ম্যাগনেসিয়াম ছেলেদের 440 লাগে, মেয়েদের 370 লাগে। আয়রনের রিকোয়ারমেন্ট দুজনাকারই 19 করে লাগে। জিঙ্ক ছেলেদের 17, মেয়েদের 13.2 আর আয়োডিন দুজনাকারই 140 মিউগ্রাম। ঠিক আছে। নেক্সট চার্ট যেটা আমরা দেখব সেটা হলো কিছু কিছু নিউট্রিয়েন্টের আপার টলারেন্স লেভেলটা আমাদের একটু জেনে রাখা দরকার। ঠিক আছে। ভিটামিনস অ্যান্ড মিনারেলসের মেনলি, যেতে আমরা বুঝতে পারি যে কতটা আমাদের শরীর নিতে পারবে। এর মধ্যে দেখো বলছে কি অ্যাডাল্টের ক্ষেত্রেই আমরা মেনলি এটা দেখব। ক্যালসিয়াম 2500 mg, আমরা 1000 দেখেছি, ল্যাকটেশনের 1200 লাগে, কিন্তু বডিতে কখনোই 2500 বেশি ক্যালসিয়াম হলে কিন্তু সেটা টলারেবল নয় বডির জন্য। সিমিলারলি আয়রন কিন্তু 45 mg বেশি হয়ে গেলে কিন্তু শরীরে ক্ষতি করবে। জিঙ্ক 40 বেশি হয়ে গেলে ক্ষতি করবে। ঠিক আছে। এক্সেস জিঙ্ক হয়ে গেলেও কিন্তু বডিতে সেটা কিন্তু হার্মফুল হয়। আয়োডিন 1100 বেশি হয়ে গেলে হার্মফুল। নায়াসিন 35 বেশি হয়ে গেলে হার্মফুল। ভিটামিন B6 যেটা ভিটামিন B6 100 mg/day বেশি হয়ে গেলে। ফোলেট 1000 mg বেশি কিন্তু আমাদের বডি টলারেট করতে পারে না। ঠিক আছে। ভিটামিন সি 2000 বেশি টলারেট করতে পারবে না। ভিটামিন এ 3000 বেশি বডি টলারেট করতে পারবে না। আর ভিটামিন ডি 4000 বেশি কিন্তু টলারেট করতে পারবে না।
তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কিছু কিছু ভ্যালু অনেক সময় কোয়েশ্চেন